গল্পের শুরুতেই দেখা যাবে দীপের বাবা দীপকে বলছে, দে না বাবা, টাকাগুলো দিয়ে দে। শোন, তুই তো এই সরকার বাড়ির ছেলে, আর আমরা সরকার বাড়ির পক্ষ থেকে সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি যে ঝাঁপির বিয়েটা আমরা ভালোভাবে সম্পূর্ণ করব। আর তুই কেন টাকা দিবি না বলতো? আমি তো ভাবতাম যে আমি শুধু কিপ্টে, এতদিন আমাকে কিপ্টে বলেছিস, এখন তো দেখি তুইও কিপ্টে। এরপর দেখা যাবে দীপ বলছে, তুমি টাকা নিয়েছো না, যাও যাও এবার। এই কথা বলে দীপের বাবাকে বের করে দেয়। তখন দীপের বাবা বাইরে থাকা চুন্নি বিতান আর কাসাইকে পাঠিয়ে দেয়। এরপর চুন্নি বিতান আর কাসাই এসে দীপকে বলছে, দাদা ভাই আমাদের টাকা দে না, আমরাও একটু কেনাকাটা করি, হাতে মেহেন্দি পরবো। এরপর বিতান দেখিয়ে দিলে দীপ বলছে, তুইও মেহেন্দি পরবি? এরপর বিতান বলছে, আরে না, ওরা পরবে, আমি শুধু দেখবো। এরপর দেখা যাবে দীপ বলছে, আচ্ছা দাঁড়া, আমি আগে দরজাটা আটকে দিয়ে আসি। এরপর দরজাটা আটকে দিয়ে আসে। এরপর দেখা যাবে একটা স্কেল হাতে নিয়ে আসে দিয়ে। এইদিকে চুন্নি কাসাই আর বিতান তো ভীষণ খুশি, বলছে সত্যি সত্যি দাদা ভাই টাকা দেবে নাকি। এরপর স্কেলটা নিয়ে এসে সবাইকে মারতে যায়, তখন সবাই ভয় পেয়ে যায়। কাসাই আর বিতান এক জায়গায় লুকিয়ে পড়ে। এরপর চুন্নি খাটের উপর গিয়ে লুকিয়ে পড়ে। এরপর দেখা যাবে দীপ বলছে, সবাই নিচে নাম, কানে ধর, কানে ধরে উঠবস কর। আমার বউয়ের বিয়ে, তাও আবার আমার কাছ থেকে মেহেন্দি টাকা নিতে চাস? তোদের সাহস দেখে বাঁচি না। এইদিকে বিতান মনে মনে বলতে থাকে, ভালোই তো জেলাস ফিল হচ্ছে, নিজের বউ বলে মানে না, ডিভোর্স দিয়ে দেবে, আবার এখন বউ বলে চেঁচাচ্ছে, আমাদের উপর এভাবে অত্যাচার করছে। এদিকে দেখা যাবে দীপ বলছে, কি হলো, উঠবস কর। এরপর দেখা যাবে কাসাই চুন্নি বলছে, দাদা ভাই অনেক হয়েছে তো, আমাদের টাকা লাগবে না। এরপর দেখা যাবে দীপ বলছে, ঠিক আছে যা, এবার কান থেকে হাতটা একদম নামাবি না, উঠবস করতে করতেই যাবি। এই কথা বলতেই চুন্নি কাসাই আর বিতান সেখান থেকে চলে যায়। এদিকে ভীষণ রেগে আছে দীপ। দীপ রেগে গিয়ে বলছে, আমার বউয়ের বিয়ে, আবার আমার কাছেই টাকা চাইছে, এরা কি চাইছে কি আমি কিছুই বুঝতে পারছি না। এরা আমার সাথে কি মস্করা করছে নাকি? এদের সাহস দেখে পাচ্ছি না, আমার সাথে এভাবে কথা বলে। এই কথা বলে রেগে যাচ্ছে দীপ। ওইদিকে দেখা যাবে নিচে সবাই চলে গেছে। গিয়ে দুই ঠাম্মিকে আর দীপের বাবাকে বলে সবাই নাচানাচি করতে থাকে। এদিকে ঝাঁপিকে নিয়েও নাচ করতে থাকে, এদিকে কাসাই ঠাম্মিকে নিয়ে নাচ করতে থাকে। এদিকে বাইরে এমন আওয়াজ শুনে দীপ বলছে, বাইরে কি হচ্ছে দেখি তো গিয়ে। এরপর বারান্দায় চলে যায় দীপ। বারান্দায় গিয়ে দেখতে পায় সেখানে সবাই নাচ করছে, সেখানে ঝাঁপিও আছে। ঝাঁপিকে নিয়ে নাচ করছে দেখে ভীষণ রেগে যায় দীপ। মনে মনে বলতে থাকে, এতদিন তো আমার পেছনে পড়েছিলিস, আমাকে ভালোবাসিস বলেছিলিস, আর এখন যেই নাকি বিয়ের কথা উঠেছে আর অমনি নাচানাচি শুরু হয়ে গেছে, তুই আসলে একটা গিরগিটি। এই কথা বলেই ঝাঁপিকে বকাঝকা করতে থাকে। এরপর বলছে, না না, আমি এসব নিয়ে ভাবছি কেন, আমার তো এসব নিয়ে ভাবার কথা না। এই কথা বলে দীপ সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে তার পরের দিন সকালবেলা কিছু শাড়ি নিয়ে আসে বাড়িতে। এরপর ঝাঁপিকে পরিয়ে দিয়ে কাসায় চুনি বলতে থাকে, দেখি তো আমাদের বউটাকে কেমন লাগছে। এরপর বলছে, ঠাম্মি খুব সুন্দর লাগছে কিন্তু। কি রে দাদু ভাই, বল না ঝাঁপিকে কেমন লাগছে? তোর অবশ্য কেমনই বা লাগবে বলতো। তখন দীপের বাবা এসে বলছে, মা তুমিও না, তুমি আমার কুলাঙ্গার ছেলেটাকে কেন জিজ্ঞেস করছো? তুমি বরং রেশবকে ফোন করে জিজ্ঞেস করো যে ঝাঁপিকে কেমন লাগছে, ঝাঁপির জন্য কি কালার শাড়ি আনবে সেটাই জিজ্ঞেস করো। এরপর দীপ রেগে যায়, রেগে গিয়ে বলছে, ঝাঁপির ব্যাপারে কোনো কথা আমি শুনতে চাই না বাবা। এদিকে ঝাঁপি মনে মনে বলতে থাকে, আমাকে তুমি এতটাই অবিশ্বাস করলে, আমাকে তুমি এতটাই হ্যাংলা মনে করলে, আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি কবে বুঝবে, কবে? এই কথাই মনে মনে বলছে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে বিতান ফোনটা নিয়ে বলছে, আচ্ছা আমি রেশবদাকে ফোন করে আসতে বলি। এইদিকে দেখা যাবে চুন্নি আর কাসাই বলছে, আমাদের নতুন বউ তো লজ্জা একেবারে মুখটা লাল হয়ে গেছে। এরপর দীপ এসব কিছু দেখে মনে মনে বলতে থাকে, ছি ঝাঁপি ছি, এখন তোর বিয়ের কথা শুনে লজ্জাও লাগছে, তুই নাকি আবার আমাকে ভালোবাসতিস, এখন তো রেশবকে বিয়ে করার জন্য একেবারে লজ্জায় লাল হয়ে যাচ্ছিস। এরপর দীপ চলে যাবে, তখন কাসাই গিয়ে দীপকে আটকে দেয়, বলছে, আচ্ছা দাদা ভাই, এখানে দুটো আঙুল আছে, তুই ধর তো এখান থেকে একটা। ওইদিকে দেখা যাবে রনিত আর ইনকা এসব কিছু দেখে কিছুতে সহ্য করতে পারছে না। ইনকা বলছে, আমার জাস্ট এগুলো সহ্য হচ্ছে না। এরপর রনিত বলছে, ইনকা একটু শান্ত হও, ঝাঁপির বিয়ে হয়ে গেলে কিন্তু আমাদেরই ভালো। এরপর ইনকা বলছে, হ্যাঁ তুমি অবশ্য ঠিক কথাই বলেছো। ওইদিকে দেখা যাবে ঝাঁপি চুন্নিকে বলছে, কাসাইদি কি করতে চাইছে। এরপর চুন্নি বলছে, আমিও তো জানি না। ওইদিকে দেখা যাবে দীপের ইচ্ছে না থাকা সত্ত্বেও কাসাই জোড়াজুড়িতে একটা আঙুল ধরে দীপ। এরপর কাসাই বলছে, জানিস এটা কিসের আঙুল? এটা হচ্ছে ঝাঁপির বিয়ের পর ঝাঁপির প্রথম সন্তান ছেলে হবে। এই কথা বলে হাসতে থাকে কাসাই, আর বাকি সবাই তো ভীষণ অবাক হয়ে যায় আর খুশি হয়ে যায়। এরপর চুন্নি ঝাঁপিকে নিয়ে নাচানাচি শুরু করে দেয়। এদিকে ভীষণ রেগে যাচ্ছে দীপ।
এরপর বিতান আর কাশের কান মলে দেয় দীপ। এরপর বলছে যা এক্ষুনি এখান থেকে যা, এসব এসব মস্করা একদম ভালো লাগছে না। এরপর দীপ সেখান থেকে চলে যাবে। চুন্নি দুটো শাড়ি নিয়ে সেখানে আসে। এরপর দীপকে বলছে দাদাভাই বল না আমি বিয়েতে কি পরবো আর রিসেপশনে কোনটা পরবো একটু বলে দেন। এরপর দীপ রেগে গিয়ে শাড়িগুলো ফেলে দেবে। এরপর চুন্নি বলছে না দাদাভাই একদম না, এগুলো তোর টাকার শাড়ি না, তুই আরেকজনের টাকার শাড়ি কেন ফেলে দিবি। এরপর ঠাম্মি ভীষণ হাসাহাসি করছে, মনে মনে বলতে থাকে আবার বলেন ও নাকি ঝাঁপিকে ভালোবাসে না, এখন তো খুব জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে নিজের বউয়ের বিয়ে দেখে। এরপর চুন্নিকে বলছে চুন্নি তুই এদিকে চলে আয় তো দিদি ভাই, ও কিছুই বলবে না, ওকে শুধু শুধু জিজ্ঞেস করিস না। এদিকে দীপ চলে যাবে তখন দীপের মা এসে বলছে জানিস তো বাবান তোকে জ্বালানোর জন্য ওরা ইচ্ছে করে এসব কিছু করছে তোকে দেখিয়ে দেখিয়ে, আমি এই কারণেই তো তোকে বলেছি আমি তোকে নতুন করে বিয়ে দেবো ইনকার সাথে। এরপর দীপ বলছে মা তুমি এসব নিয়ে আর কথা বলো না, আর এই যে ঝাঁপি তোকে আমি আবারও বলে দিচ্ছি এসব কিছু করবি না, আমাকে জ্বালানোর জন্য এসব কিছু করছিস তো আমি একটুও জ্বলছি না, ঠিক আছে তুই এসব বাড়াবাড়ি না করলে ভালো হয়, আমার পরিবারকে এভাবে না উস্কালে ভালো হয়। এরপর ঝাঁপি বলছে তুমি আমাকে কেন বলছো, আমি কি কিছু করেছি। এরপর দীপ বলছে আমি জানি এই সব কিছু তোরই প্ল্যান করা, তুই উস্কাচ্ছিস ওদেরকে, একদম আমাকে নিয়ে একদম মাথা ঘামাবি না বলে দিলাম। এরপর দীপের বাবা বলছে শোন তোর কোনো অধিকার নেই এই মেয়েটাকে এভাবে বলার, শোন তুই এভাবে ওকে বকাঝকা করবি না, অন্যের হবু স্ত্রীকে তুই এভাবে বকাঝকা করতে পারিস না, তোর কোনো অধিকার নেই। এরপর দেখা যাবে ঝাঁপি মনে মনে সে ওদের বিয়ের কথাই ভাবতে থাকে, দীপ আর ঝাঁপির বিয়ের মুহূর্তটাই ভাবতে থাকে মনে মনে, আর ভীষণ কষ্ট পেতে থাকে, আর বলতে থাকে তুমি আমাকে কোনো দিনও বুঝলে না, কোনো দিনও না। এদিকে দীপ সবটাই দেখছে, দেখে তো ভীষণ কষ্ট পাচ্ছে। এরপর সেখান থেকে চলে যায়। এদিকে কাঁসায় চুন্নি বিতান্ত মহা খুশি, বলছে আমাদের ঝাঁপির বিয়ে আমরা অনেক মজা করব। এদিকে দেখা যাবে দীপের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে না না আমি এভাবে আমার ছেলেকে হেরে যেতে দেব না, এই ঝাঁপির মতো একটা মেয়ে, এই মেয়ে কি না আমার বিদেশ ফেরত ছেলেকে এভাবে ইগনোর করে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে, আমি থাকতে সেটা কিছুতেই মেনে নেব না। আমার ছেলে ইনকাকে বিয়ে না করুক, আমি বরং অন্য মেয়ে দেখব আমার ছেলেকে বিয়ে করানোর জন্য, ওই ঠিক একই মণ্ডপে আমি আমার ছেলেকে বিয়ে দেবো। ওইদিকে দেখা যাবে ইনকার রনিত কথা বলছিল, তখন ইনকার ফোনটা বেজে ওঠে। এরপর ইনকা সেখান থেকে চলে যায়। রনিত মনে মনে বলতে থাকে কি ইনকার কি এমন ফোন আসতে পারে যে আমাকে এভাবে তোয়াক্কা না করে আড়ালে গিয়ে ফোনে কথা বলতে হবে, কার সাথে কথা বলবে, কি এমন কথা বলবে আমাকে দেখতে হবে। কথা বলে রনিতও পিছু নেয়। ওইদিকে নোটিস করে সবটাই ঝাঁপি। এরপর মনে মনে বলতে থাকে এই দুই রাক্ষসী মিলে কোথায় যাচ্ছে, আবারও কোনো ঘোট পাকাবে নাকি, আমাকে এক্ষুনি যেতে হবে ওদের পিছু পিছু, এ কথাই বলছে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে দীপ নিজের রুমে গেছে, নিজের রুমে গিয়ে ঝাঁপি আর রেশমের কথাই ভাবতে থাকে, ওরা দুজন যেদিন রাতে কথা বলতে গিয়েছিল সে কথাই ভাবতে থাকে। এরপর দীপ বলছে ওদের সম্পর্কটা আগে থেকে এতদিন আমার সাথে নাটক করেছে, এ আমাকেও রিজেক্ট করছে, এখন বিয়ে করে ফেলছে, ঝাঁপি এটা কি করে করতে পারলো, আমি তো এখনো পর্যন্ত ওর হাজবেন্ড, না না এসব আমি কি করে ভাবছি, আমি এসব কথা আর ভাববো না, ঝাঁপিকে নিয়ে কোনো কথাই ভাববো না, আমাকে এখন আমার ক্যারিয়ারে ফোকাস করতে হবে। তখনই ফোন বাজতে থাকে দীপের। এরপর ড্রয়ার থেকে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় এটা ওর কাজের ফোন। এরপর ফোন করেছে কোচ ফোন করতেই দরজাটা ভালোভাবে আটকে দেয় দীপ। এরপর কোচের সাথে পরিচিত হয়ে নেয় দীপ। কোচ ফোন করে দীপকে জানায় আমাদের এই শহরে কিন্তু ঢুকে গেছে ওই শয়তানরা, ওদের মেন টার্গেট হচ্ছে ছোট ছোট ব্যাংকগুলি, ওরা কিন্তু অনেক মেশিন বের করেছে আর ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে পুরো বর্ধমানকে আর কলকাতাকে, ওরা জাল নোট ছাপাবে আর পুরো শহরে ছড়িয়ে দেবে, এটা আপনাকে নির্মূল করতে হবে। এরপর দীপ বলছে ওকে কোচ আপনি কোনো চিন্তা করবেন না, আমি যাচ্ছি। এরপর কোচ বলছে আপনাকে কিন্তু ট্রেনিং করতে হবে, ট্রেনিংয়ে যাবেন তো, ট্রেনিংয়ের জন্য আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আপনি এক্ষুনি বেরিয়ে পড়ুন। এরপর দীপ বলছে ওকে কোচ আমি এক্ষুনি বেরোচ্ছি, কথা বলে ফোনটা রেখে বেরিয়ে যায় পিস্তলটা সাথে নিয়ে। ওইদিকে দেখা যাবে ইনকা রুমে গেছে, রুমে গিয়ে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে পিটার নামে একজন ছেলে বলছে ম্যাডাম কাজ হয়ে গেছে, আমাদের সব কটা মেশিন কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। এরপর ইনকা বলছে খুব ভালোই কাজ করেছো, এখন তোমাদের একটাই কাজ খুব তাড়াতাড়ি আমাদের মিশন কমপ্লিট করতে হবে। এরপর সে পিটার বলছে ম্যাডাম আপনার অনুমতির জন্যই তো আমরা অপেক্ষা করছি, আপনি অনুমতি দিলেই আমরা কাজ শুরু করব, আমরা এত জাল টাকার নোট ছাপাবো যে পুরো শহরটাতে জাল টাকার নোটে ছড়িয়ে পড়বে, কোনটা আসল কোনটা নকল সেটা কেউই বুঝতে পারবে না। এরপর ইনকা বলছে ঠিক আছে তাহলে মিশন
স্টার্ট করো। তখনই সেখানে চলে আসে রনিত। রনিত এসে বলছে কিসের মিশন। এরপর ভয় পেয়ে যায় ইনকা। ভয় পেয়ে দেখতে পায় সেখানে রনিত এসেছে। এরপর দরজাটা আটকে দিয়ে রনিতকে বলছে, ও তুমি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর রনিত বলছে, আগে বলো কিসের মিশন, আবার কি শুরু করেছো তুমি? এরপর ইনকা বলছে, আমরা জাল টাকার মেশিন এনেছি। একথা শুনে অবাক হয়ে যায় রনিত। ওইদিকে দরজা আটকানো দেখে ঝাঁপি চলে আসে সেখানে। দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে, কিন্তু কিছুই শুনতে পায় না ঝাঁপি। এরপর বলছে, ওরা দরজা ভিজিয়ে কি এমন কথা বলছে? না না, আমাকে শুনতেই হবে, ওরা আবার কি ঘোট পাকাচ্ছে। একথা বলে আবারও লুকিয়ে শুনতে থাকে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে রনিত বলছে, জাল টাকা মেশিন, এটা আবার কোন দিন থেকে শুরু করলি ইনকা? এরপর ইনকা বলছে, এটা আমার নতুন বিজনেস। জাল টাকার মেশিন এনেছি, পুরো শহরে জাল টাকার নোট ছড়িয়ে দেব। আর সর্বপ্রথম আমাদের ব্যাংকগুলিতে এই জাল টাকার নোটগুলো পৌঁছে দিতে হবে। আর যেহেতু ঘরের লোক আছে, সেহেতু আমরা বাইরে কেন যাব আগে, তাই প্রথমে আমরা ঘরের লোককে দিয়েই শুরু করি। এরপর রনিত বলছে, এই দাঁড়াও, ঘরের লোক মানে ঝাঁপি? এরপর ইনকা বলছে, এই কারণেই তো আমি তোমাকে এত পছন্দ করি। এদিকে ঝাঁপি তো কিছুই শুনতে পায় না। এরপর বলছে, আমি কেন শুনতে পাচ্ছি না? মা ঝাড়ের লক্ষ্মী, আমি যেন একটু শুনতে পাই ওদের কথা। ওইদিকে দেখা যাবে রনিত বলছে, আচ্ছা ইনকা, তোমার কথা তো সবটাই বুঝতে পারলাম, কিন্তু তোমার এই বিজনেসে আমাকেও সামিল করো না, আমাকেও নিয়ে শুরু করো। আর তুমি আমাকে কেন বললে না এতদিন? এরপর ইনকা বলছে, তোমাকে বলতাম, আস্তে ধীরে বলতাম। ওইদিকে ঝাঁপি কিছুই শুনতে পায় না। এরপর বলছে, আমাকে ভালো করে শুনতে হবে। এরপর পাশে থাকা ফুলদানিটা হাতে লেগে পড়ে যায়, যেটা শব্দ শুনতে পায় ইনকা রনি। এদিকে ভয় পেয়ে যায় ঝাঁপি। এরপর দেখা যাবে ইনকা বলছে, বাইরে কিসের একটা শব্দ হলো না? তুমি দাঁড়াও, আমি দেখছি। এরপর ইনকা দরজাটা খুলে বাইরে গিয়ে দেখতে পায় সেখানে কেউ নেই। সবকিছুই ঠিকঠাক আছে। ওইদিকে টেবিলের নিচে লুকিয়ে পড়ে ঝাঁপি। ঝাঁপি মনে মনে বলতে থাকে, মা ঝাড়া লক্ষ্মী, এবারের মতো বাঁচিয়ে না, ওই রাক্ষসীটা যেন আমাকে না দেখতে পায়। এদিকে ইনকা কাউকেই দেখতে পায় না। এরপর আবারও ঘরে ঢুকে দরজাটা আটকে দেয় ইনকা। এদিকে আবারও দরজার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে ঝাঁপি। এরপর বলতে থাকে, আমি তো রাক্ষসীটাকে একদম ভয় পাই না, শুধু লুকিয়েছিলাম কেন ও আমাকে দেখতে না পায়, আর আমি যেন ওদের সব কথাই শুনতে পাই। ও যদি আমাকে দেখতে পেত তাহলে আমি কিছুই শুনতে পেতাম না। এ করে হোক আমাকে শুনতেই হবে সব কথা। ওইদিকে দেখা যাবে ইনকা রনিতকে বলছে, শোনো, আমাদের সর্বপ্রথম টার্গেট হচ্ছে ওই ঝাঁপির ব্যাংক। সেখানে আমরা যদি 20 লক্ষ টাকা আমরা দিতে পারি জাল নোট, তাহলে কামাল হয়ে যাবে, আমরা লালে লাল হয়ে যাব। এরপর রনিত বলছে, তাহলে আমরা দুজন মিলে এই বিজনেসটা করি। এরপর ইনকা চুপ হয়ে আছে দেখে রনিত বলছে, চুপ হয়ে আছো কেন? এরপর ইনকা রনিতকে দেখাচ্ছে দরজার আড়ালে কেউ একজন লুকিয়ে আছে। এরপর ইনকা আস্তে আস্তে চলে যায় দরজার কাছে। দরজাটা খুলতেই উপাস থেকে ঝাঁপি হুড়মুড়িয়ে সামনে চলে আসে। এরপর ইনকা বলছে, কি ঝাঁপি, তুমি এখানে? এরপর ঝাঁপিও তো ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে ঝাঁপি দীপকে বলছে, ওই উজ্জয়িনী ম্যামের সাথে তুমি ওই পার্কের চিপায় গিয়ে কি এমন কথা বলছিলে? তুমি ওখানে কি প্রেম করতে গিয়েছিলে ওনার সাথে? এরপর দীপ বলছে, কি যাতা বলছিস তুই ঝাঁপি, আমি ওখানে ওনার সাথে একটা কেস নিয়ে কথা বলতে গিয়েছিলাম। এরপর ঝাঁপি বলছে, একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবে না। ওই পার্কে চিপা চাপায় মানুষ প্রেম করতে যায়, ওখানে কোনো কেস নিয়ে তুমি কথা বলতে যাওনি। আমার মনে হচ্ছে তুমি ওই উজ্জয়িনী ম্যামের সাথে কোনো গভীর সম্পর্ক আছে তোমার। এরপর দীপ ঝাঁপিকে বলছে, শোন, তুই এইসব নিয়ে একদম মাথা ঘামাবি না, একদম বাজে কথা বলবি না। এরপর ঝাঁপি বলছে, আমি সত্যি কথা বললেই তো, তোমার আর আমার এখনো ডিভোর্স হয়নি, আর তুমি এখনই এগুলো শুরু করে দিয়েছো। দাঁড়াও, আমি ওই জন্যই ম্যামকে তো উচিত শিক্ষা দেবই। এই কথা বলতে এদিকে সব কথা শুনতে পায় দীপের মা, সবাই শুনতে পায়। দীপের মা ভীষণ খুশি হয়ে যায়। এরপর বলছে, ওই ম্যাডামের সাথে আমার ছেলের প্রেম করছে, আর আমিও তো আমার ছেলের জন্য পাত্রী খুঁজছিলাম, তার মানে ওর সাথে প্রেম করছে। আমি তো ওই পুলিশ ম্যাডামের সাথে আমার ছেলে বিয়ে ব্যবস্থা করবো এক্ষুনি। কথা বলে খুশি হয়ে যাচ্ছে দীপের মা।